দ্বাদশ শ্রেণীর বন্ধুরা চিন্তিত কেন? চিন্তার কি আছে? চিন্তার কোনো কারণ নেই। দেখো, এই চিন্তা করলেই কিন্তু চিন্তা এসে যায়। অর্থাৎ তোমরা চিন্তা করছো দ্বাদশ শ্রেণী যারা পড়ছো, তারা চিন্তা করছো যে 4th সেমিস্টার। এই 4th সেমিস্টার কি হবে? কিভাবে পড়বো? অর্থাৎ পড়াটা কিভাবে করবো? দেখো, এই পড়াটা যদি আমরা সঠিক পদ্ধতিতে করি, তাহলে কিন্তু কোনো সমস্যাই আসবে না। এই সমস্যা দূর করার জন্যই কিন্তু আমাদের মিডিয়া কিন্তু সক্রিয়। মিডিয়া সক্রিয় বলেই কিন্তু কোনো সমস্যাই আসছে না। যে সমস্যা আসছে আসুক না, সেই সমস্যার সমাধান করব আমরা কিসের মাধ্যমে? অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা দেখাবো কিভাবে সেই সমস্যাগুলো দূর করা যায়। সমস্যা দূর হয়ে গেলে তো আর চিন্তা থাকবে না। তাহলে চলো কি করলে সমস্যাটা সমাধান হবে? অর্থাৎ সমস্যাটা কিভাবে দূর করা যাবে সেই দূর করার প্রসেসটাই দেখাই। আজ দেখো তোমাদের সামনে শেয়ার করব জিওগ্রাফি সাবজেক্ট। এই জিওগ্রাফি সাবজেক্টেরই দেখো কোনটা থেকে শেয়ার করব? দেখো এই জিওগ্রাফি সাবজেক্টেরই কি দেখো আমি লিখেছি 4th সেমিস্টার ক্লাস 12 সাবজেক্ট জিওগ্রাফি। টপিক দিয়েছি দেখো জনসংখ্যা ও ভূগোল। এই টপিকের উপরে কিন্তু একটা পার্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন দেখো একটা পার্ট দিয়েছি, আজকে কিন্তু পার্ট 2 তোমাদের সামনে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, অর্থাৎ যে প্রশ্ন এই লাইনের মধ্যে থেকে আসবে, সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। তার মধ্যে থাকবে কি ১ নম্বর প্রশ্ন থাকবে, ২ নম্বর প্রশ্ন থাকবে এবং ৪ নম্বর, ৫ নম্বর থাকবে। ৪ নম্বরই আসুক, ৫ নম্বরই আসুক, সবটাই কিন্তু থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর আমিও দিয়ে দেবো। অর্থাৎ এই উত্তরগুলোও থাকবে। তাহলে যেটুকু পড়বো সেটুকু ভালো করেই পড়বো। তাহলে আমরা ঠিক করলাম কি? না, যে আমরা যার কাছে যে রাইটারের বই আছে, সে সেই রাইটারের বই নিয়ে বসবে। কিন্তু চ্যাপ্টারটা মাথায় রাখতে হবে না কি? এই যে টপিকটা জনসংখ্যায় ভূগোল পার্ট 2, এটা কিন্তু জনসংখ্যায় ভূগোলটা থাকতেই হবে। এখান থেকে একটা পার্ট দিয়েছি আর একটা পার্ট শেয়ার করব। তাহলে চলো আমরা সেই গুরুত্বপূর্ণ পার্টটা শেয়ার করব। কিন্তু যার কাছে যে রাইটারের বই আছে সবাই কিন্তু ভাববে যে আমরা এখন ছোট, অর্থাৎ একটু ডিটেলস না পড়লে কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাহলে প্রশ্নের উত্তরটা না দিতে পারলেই তো নম্বরটা আসবে না। তাহলে সেই জন্যই আমাদের করতে হবে কি? যারা একটু সাধারণ স্টুডেন্ট তারাও কিন্তু ভিডিওটি দেখবে, তারাও কিন্তু 85 মার্কস এখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ পার্ট দেখলেই কিন্তু নম্বরটা পেয়ে যাবে। আর যারা 80 বা 85 পাচ্ছ তারা কিন্তু 95 অ্যাবাভ মার্কস কিন্তু এখান থেকেই পেয়ে যাবে, যদি তোমরা সঠিকভাবে এটা ফলো করো। তাহলে চলো শুরু করি। শুরুতেই আমি বলবো আজকে কিন্তু এই জিওগ্রাফি সাবজেক্ট 4th সেমিস্টার, এই 4th সেমিস্টার কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। এই 4th সেমিস্টার শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে প্রশ্নগুলো হবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে শেয়ার করব এই মানবীয় ভূগোলের মূল তত্ত্ব। এই মানবীয় ভূগোলের মূল তত্ত্ব ইউনিট, অর্থাৎ প্রথম ইউনিট জনসংখ্যায় ভূগোল, এখান থেকে কিন্তু শেয়ার করব। যার কাছে যে বই আছে সে কিন্তু সেই রাইটারের বই নিয়ে বসলেই হবে, কিন্তু চ্যাপ্টারটা ঠিক থাকতে হবে। অর্থাৎ মানবীয় ভূগোলের মূল তথ্য এই জনসংখ্যা ভূগোল এখান থেকে। তা আমি অলরেডি আগে একটা পার্ট শেয়ার করে ফেলেছি। আজকে কিন্তু শেয়ার করব যে পরিব্রাজনের প্রভাব। দেখো এই পরিব্রাজনের প্রভাব এখান থেকে শেয়ার করব। দেখো পরিব্রাজনের প্রভাব, অনুকূল প্রভাবগুলি কি কি? দেখো এই সাংস্কৃতিক মেলবন্ধন ভূগোলবিদ বোগ 1959 সালে বা 1959 সালে বলেন যে পরিব্রাজনের ফলে বিভিন্ন ধর্ম, ভাষা, রাজনীতি, সামাজিক অনুশাসনের প্রভাব বা প্রভাবে নতুন এক নতুন ও পুরনো সংস্কৃতির সংযোগ ঘটে। দেখো পরিব্রাজন মানে এক স্থান থেকে অন্য স্থানে গমন করা। তাহলে এই এক স্থান থেকে অন্য স্থানে গমন করলে কি হয়? রাজনৈতিক দিক থেকে, ভাষাগত দিক থেকে, সামাজিক দিক থেকে, সমস্ত দিক থেকেই কিন্তু সেই প্রভাবটা পড়ে। আর প্রভাবের ফলে একটা নতুন সংমিশ্রণ ঘটে। এই সংমিশ্রণ ঘটার ফলে একটা পুরনো সংস্কৃতির সংযোগ ঘটে আর এই মিশ্র সংস্কৃতির সৃষ্টি হয়। যারা এই পরাধীন ভারতে ইঙ্গ ভারত সংস্কৃতির মেলবন্ধন, যাকে যে এটা কিন্তু মনেই রাখতে হবে। তো দেখো আমরা এই পরিব্রাজনের দেখো সাংস্কৃতিক
প্রভাব অর্থাৎ পরিব্রাজনের প্রভাবগুলি অর্থাৎ অনুকূল প্রভাব গেল। এবার এই অনুকূল প্রভাবের মধ্যে দেখো সংস্কৃতিগত প্রভাব, অর্থাৎ সংস্কৃতির দিক থেকে কিন্তু বিভিন্ন পরিব্রাজনের অর্থসামাজিক দিক থেকে অনগ্রসর এলাকায় দ্রুত উন্নতি করতে পারে, আবার অনুন্নতও হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে গেলেই যে কোনো স্থান পরিবর্তনের ফলে তারা যে সবসময় ভালো কিছু করবে এটাও নয়, খারাপ কিছু করবে এটাও নয়, অর্থাৎ কোনটা হবে সম্পূর্ণতায় ডিপেন্ড করবে সেই জনসংখ্যার উপরে, অর্থাৎ যে জনসংখ্যা পরিব্রাজন, যে জনগণ পরিব্রাজনে অংশগ্রহণ করেছে বা পরিব্রাজন ঘটেছে। এবার দেখো জনসংখ্যার হ্রাস বৃদ্ধি, দেখো প্রশাসন অর্থাৎ প্রবাসনের প্রভাবে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যা হ্রাস পায় এবং অভিবাসনের প্রভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে জনসংখ্যা আসলে তো বৃদ্ধি পায়, আর প্রাকৃতিগত অর্থাৎ প্রকৃতিগত দিক থেকে সুযোগ সুবিধা থাকলেই কিন্তু সেই জনসংখ্যা বৃদ্ধি পায়। তো সপ্তদশ শতকে ইউরোপীয় উপনিবেশ স্থাপনের ফলেই দুই আমেরিকা, আফ্রিকা, নিউজিল্যান্ড শ্বেতকায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। আর কি নতুন জনবসতি অর্থাৎ এই নতুন জনবসতি অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি, অর্থাৎ নতুন জনবসতি ঘটলে পরে কি হয়, তার সম্পদ উত্তোলন হয়, বৃদ্ধি পায়, জনসংখ্যার চাহিদা অনুযায়ী কিন্তু তাদের উৎপাদন বৃদ্ধি পায়, উপার্জন বাড়ে, আর দশের সবারই কিন্তু উন্নতি ঘটে। এবার দেখো আসবো প্রতিকূল প্রভাব অর্থাৎ অনুকূল পরিবেশ অর্থাৎ অনুকূল মানের দিকে। এবার প্রতিকূল প্রভাবটা কি হয় সেটা একটু দেখতে হবে, অর্থাৎ ক্ষুদ্র জনগোষ্ঠী তৈরি, অর্থাৎ পরিব্রাজনের প্রভাবে গৃহীত দেশে আগত বিভিন্ন দেশের মানুষদের মধ্যে এই পারস্পরিক সংযোগের অর্থাৎ যোগাযোগের অভাবে ছোট ছোট জনগোষ্ঠী তৈরি হয়। এই ছোট ছোট জনগোষ্ঠীর পক্ষে তো একটা বৃহত্তর অংশ গড়ে তোলা বা বৃহত্তর জিনিস গড়ে তোলা কিন্তু কোনো মতেই সম্ভব হয়ে ওঠে না। এবার দেখো যে এই ব্রেন গেন বা ব্রেন ড্রেন, এই ব্রেন গেন আর এই ব্রেন ড্রেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমাদের আসার মতোই প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে। দেখো এই ব্রেন গেন অর্থাৎ পরিব্রাজনের ফলে স্বল্পোন্নত বা উন্নতশীল দেশ থেকে বুদ্ধিজীবী মানুষ, এটা ভালো করে বুঝে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আরেকবার বলি, পরিব্রাজনের ফলে স্বল্পোন্নত বা উন্নতিশীল দেশ থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশে চলে যায়। তাহলে কি হয়, ফলে উন্নতিশীল দেশগুলিতে উন্নত মস্তিষ্ক হারিয়ে ব্রেন ড্রেন হয় এবং উন্নত দেশগুলি তার লাভ করে এই ব্রেন ড্রেন করে। তাহলে ব্রেন ড্রেনটা কি বোঝাই গেল, অর্থাৎ তাদের ব্রেনটাকে কাজে লাগানো, অর্থাৎ ব্রেনের মধ্যে যা আছে সেটাকেই কাজে লাগিয়ে কিন্তু এটা করা হয়। আর হচ্ছে অস্থিরতার সৃষ্টি, দেখো গ্রহীত দেশে বিভিন্ন মানুষের সংমিশ্রণের ফলে জাতি দাঙ্গা সংঘর্ষ বিদ্বেষ এটা কিন্তু লেগেই থাকে। আমরা এখন দেখছি যে এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলে বসতি স্থাপন করার শুরুতেই কিন্তু তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, কোথা থেকে এসছে কী ব্যাপার সেই নিয়েই কিন্তু তাদের মধ্যে একটা ধর্ম বৈষম্য বা জাতি বর্ণ বিদ্বেষ কিন্তু ছড়িয়ে পড়ে, আর এটাও কিন্তু ঘটে। তাই ইংল্যান্ড ও ইউরোপীয় ও এই দেশীয় সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ, শ্রীলঙ্কায় জাতিগত বিরোধ, এটা কিন্তু তার একদম জলজ্যান্ত উদাহরণ। এই উপনিবেশ সৃষ্টি, দেখো এই উপনিবেশ সৃষ্টিকে অর্থাৎ পরিব্রাজনের হাত ধরে অর্থনৈতিক সুযোগ সুবিধা উপনিবেশের সূচনা ঘটে, যেমন বিভিন্ন সময়ে ভারতীয় উপমহাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আমেরিকা, স্পেন ও পর্তুগাল, উত্তর আমেরিকা, স্পেন উপনিবেশ গড়েছিল। তাহলে উপনিবেশ গড়লে পরে কি হয়, উপনিবেশ সৃষ্টিতে তাদের লাভ হয়। অর্থাৎ আর একটা দেখো বলছে জনাকীর্ণ শহর ও সমস্যা, জনাকীর্ণ শহর অর্থাৎ বিকর্ষণজনিত কারণে শহরে প্রচুর মানুষের আগমন ঘটে, আর গ্রামে নারী ও শহরে পুরুষ সংখ্যা বেড়ে লিঙ্গ অনুপাতে অসমতা আসে। আর এর ফলে কি হয়, এর ফলে জনাকীর্ণ শহরগুলিতে বাসস্থান, পানীয় জল, জল নিকাশি ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্য, দূষণ সমস্যা দেখা দিতে পারে। তাহলে দেখো আমরা দেখি না যে একটা অনুষ্ঠান বাড়িতে যদি অনেক লোক আসে, এই অনুষ্ঠান বাড়িতে যখন অনেক লোক আসে তাতে কিন্তু কি হয়, সেই বাড়ির পরিবেশটা কিছু সময়ের জন্য, কয়েকদিনের জন্য কিন্তু একটা দূষণযুক্ত হয়ে পড়ে, অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক আসে না, বিদ্যুৎ অপচল্য ব্যবহার করে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে না, দূষণ ভেদ করে যে যেখানে খুশি সেখানে ফেলছে, জিনিসপত্র প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসের নাড়াচাড়া, এই সমস্ত কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। এবার আসবো আমরা জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব, অর্থাৎ জনসংখ্যা বন্টন অর্থাৎ এই শরণাতীত কাল থেকে দীর্ঘদিন বা চিরস্থায়ী অন্তর্দেশীয় পরিব্রাজন বিশ্ব জনসংখ্যা বন্টনে ব্যাপক পরিবর্তন ঘটে। দেখো এশিয়া আন্তর্জাতিক পরিবর্তন 19 শতকে ভারত থেকে বহু নাগরিক মরিশাস বা রিইউনিয়ন বা মায়ানমার, শ্রীলঙ্কায়, মালয়েশিয়ায়, গিনি, সুমারিয়া,
প্রভৃতি অঞ্চলে এবং দক্ষিণ পূর্ব আফ্রিকার বহু দেশে শ্রমিক হিসাবে পরিব্রাজন বা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। তা দেখো এই এই যে মানুষগুলো এক স্থান থেকে অনেকবার পরিব্রাজনে, দেখো পৃথিবীর আন্তর্জাতিক পরিব্রাজনের অভিমুখ দেখো কোথা থেকে, অর্থাৎ দেখো ভারতবর্ষ থেকে কত মানুষ, এই ঠিক ভারতবর্ষর ইন্ডিকেট থেকে, ভারতবর্ষের কিছু অঞ্চল থেকে দেখো কত মানুষ কত দিকে চলে গেছে। তাহলে দেখো এইখানেই কিন্তু এই 1947-এর সময় থেকে 47 থেকে 70-71-এর মধ্যে দেখো এই সময়টায় কিন্তু এই পরিব্রাজনের ফলে দেখো কত মানুষ কত দেশে চলে গেছে, যার চিত্রের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে কোথায় কোথায় না মানুষ চলে গেছে। তাহলে সুবিধা মতো সেই মানুষগুলো গেছে। তাহলে পৃথিবীর আন্তর্জাতিক পরিব্রাজনের অভিমুখ দেখে বোঝা যাচ্ছে যে এশিয়া মহাদেশ থেকে মানুষগুলো অনেক দেশে চলে গেছে। দেখো এই আমাদের এশিয়াতে পড়ছি, অর্থাৎ এখান থেকে, অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে পড়ছি, দেখো ভারতবর্ষ থেকে কত মানুষ কত জায়গায় চলে গেছে। এই বিশ্ব ইতিহাসে বৃহত্তম পরিব্রাজন ঘটে 1947 সালের দেশ বিভাজনকালে পশ্চিম পাকিস্তান থেকে। দেখো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো। পাকিস্তান ও ভারত থেকে 3টি দেশের মধ্যে বৃহত্তর সংখ্যার 1.5 কোটি মানুষের পরিব্রাজন ঘটে। আর অর্থনীতি ও সমাজের উপর এক দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে, যদিও এই পরিব্রাজনের স্থায়ী ছিল সাময়িক। অর্থাৎ হিন্দু, শিখ, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে এবং ভারতীয় মুসলমানরা এই দুই দেশে গমন করে। 1951 সালে আদমশুমারিতে দেখা যায় যে এই 47 লক্ষ, দেখো এখানে কিন্তু প্রশ্ন লুকিয়ে রয়েছে, 47 লক্ষ পাকিস্তানি, 26 লক্ষ বাংলাদেশি উদ্বাস্তু এদেশে আসে। আবার দেখো এখান থেকে দেখো কি হয়, 72 লক্ষ ভারতীয় পাকিস্তানে চলে যায়, এটাও কিন্তু ঘটেছে। এবার দেখো যে এই স্বাধীনতার লাভের পর থেকে কিন্তু এই অল্প শিক্ষিত শ্রমিক 1970 দশক থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা বিভিন্নভাবে কাজকর্মের সুবিধার্থে, নিজেদের বাসস্থানের সুবিধার্থে কিন্তু এই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে। এবার দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিয়েতনামে, কম্বোডিয়া, দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কিন্তু এই পরিব্রাজন ঘটেছে। তা কর্মসূত্রে জনবহুল অঞ্চল চীন থেকে সবচেয়ে বেশি মানুষ অর্থাৎ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে স্বেচ্ছায় দেশান্তরী হয়েছে। তাহলে দেশান্তরী মানেটা কি, দেশ ছেড়ে চলে গেছে। তাহলে দেখো এই রুবেনস্টাইন 1969 প্রদত্ত পরিসংখ্যান অনুসারে এর মধ্যে নিকটস্থ প্রতিবেশী থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মায়ানমার, ফিলিপাইন্স, কোরিয়া, জাপান সবচেয়ে বেশি 2.5 কোটি পরিব্রাজন ঘটে। 2 আমেরিকা থেকে 6.4243 লক্ষ, ওশিয়ানিতে 99,000, আফ্রিকাতে 94,000 চীনাভাষী মানুষের স্থানান্তর ঘটে। আর ভারতে 16,000 চীনা অভিবাসন ঘটে। তাহলে দেখো ভারতেও এসেছে। তাহলে এই যে পরিব্রাজনের চিত্র দেখলেই আমরা খুব সহজেই বুঝে যাই যে পরিব্রাজন ঘটলে পরে কি কি হয়। এবার চলে আসবো যে আমরা ইউরোপে আন্তর্জাতিক পরিব্রাজন, অর্থাৎ এই আন্তর্জাতিক পরিব্রাজনটা আবার কি। দেখো এই সপ্তদশ শতক থেকে ইউরোপ থেকে সম্ভবত বিশ্বের বৃহত্তম জনসংখ্যা স্থানান্তর ঘটে। ইউরোপীয়গণ দ্বারা নিত্য নতুন বিশ্ব আবিষ্কারের ফলে মহাদেশের পশ্চিম প্রান্ত থেকে বিপুল জনসংখ্যার চাপ পড়ে এবং তারা কি হয়, এখান থেকে দুটি দিকে ইউরোপীয় জনসংখ্যা ও পরিব্রাজন ঘটে। প্রথম পরিব্রাজন ঘটেছিল এই জনবিরল উপক্রান্তীয় আমেরিকার ভার্জিনিয়া থেকে ব্রাজিল উপকূলে অঞ্চলে তুলা, আখ চাষ, কফি, তামাক, নীল ধানের প্রচুর শ্রমিক রূপে তারা ওখানে গিয়েছিল। তাহলে আমরা এই পরিব্রাজন ঘটার ফলে এক এক সময় এক এক জায়গায় গেছে। এখানে দেখো আরেকটা, দেখো এখানে আরেকটা পয়েন্ট তোমাদের আমি ইন্ডিকেট করে দিচ্ছি। দেখো 2 বিশ্বযুদ্ধ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো 1939 থেকে 45, এই সময়টা। তাহলে আমরা ধরে নিতে পারি যে ঠিক মোটামুটি 1914 থেকে 18, তাহলে মোটামুটি 14 থেকে একদম 45 পর্যন্ত। এখানে একটা গ্রাফ দিয়েছে যে 1971 সালের রুশ বিপ্লবের ফল থেকে 10 লক্ষ রুশ সংলগ্ন ইউরোপে গমন করে। 1930-এর দশকে নাজি পীড়ন থেকে মুক্তি পেতে 10 লক্ষাধিক ইহুদি জার্মানি ত্যাগ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে 3 বছরের মধ্যে ইউরোপে প্রায় 1.8 কোটি জনসংখ্যা সংলগ্ন বিভিন্ন দেশে পরিবর্তন ঘটে। তাহলে এই যে কিছু কিছু দিক থেকে দেখা যাচ্ছে যে নিপীড়ন, অর্থাৎ জাতিগত বিদ্বেষের ফলে নিপীড়ন হচ্ছে, এরপর থেকে তারা কি হচ্ছে, তাদের পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে অনেকবার ঘটেছে। অর্থাৎ এই বিশ্বযুদ্ধকালে কিছু মানুষ ভয়ে ভীতিতে তারা চলে, কিন্তু এই ভয় ভীতি থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে। কিছু কিছু ঘটে যায় কিন্তু খাদ্যাভাবে পরিবর্তন ঘটে, দেশ ছেড়ে চলে যায়। দেশীয় দাঙ্গা বিভিন্ন রকমভাবে কিন্তু এই পরিবর্তনটা ঘটে থাকে। এবার চলে আসবো আমরা পরের পাতাতে এসে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউরোপ ও
উত্তর আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার আন্তর্জাতিক পরিব্রাজন। অর্থাৎ দেখো, এই যুক্তরাষ্ট্র হলো বিশ্বের অগ্রণী স্থায়ীভাবে বসবাসের জন্য অভিবাসের দেশ এবং প্রবাসনে বিশ্বের সপ্তম। কাজ, উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আকাশ জলপথে বহু বৈধ অভিবাসন, মেক্সিকো, কানাডা থেকে মৌসুমী শ্রমিকদের অভিবাসন, কিউবা থেকে উদ্বাস্তু আগমনের ফলে যুক্তরাষ্ট্র আজ বহুজাতিক দেশে পরিণত হয়েছে। তাহলে দেখো, আমাদের দেশে দেখো, আমরা কখনোই বলবো না হিন্দু ধর্ম, কখনোই বলবো না মুসলমান ধর্ম, জৈন, খ্রিস্ট, বৌদ্ধ। দেখো, ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন জাতির মানুষের বসবাস ঘটেছে কিন্তু এই কারণে, অর্থাৎ কোনো জায়গায় দাঙ্গা, তার ফলে কোনো জায়গায় আগ্রাসন নীতি, কোনো জাতিগত বিদ্বেষ, কোনো জায়গায় প্রয়োজনের তাগিদে খাদ্য পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কোনো জায়গায় কাজের অভাব। এই সমস্ত কারণে দেখো বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে মানুষরা এসেছে এবং তাদের পরিবর্তন ঘটেছে। তা দেখো, এই আফ্রিকার আন্তর্জাতিক পরিবর্তনের মধ্যেও কিন্তু দেখো এরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে। ঐতিহাসিক কাল থেকে আফ্রিকায় বহু শ্রমিক দাসত্ব প্রথায় ইউরোপ ও আমেরিকাতে পরিবর্তনে বাধ্য হয়েছে। অর্থাৎ দেখো, এই খাদ্যাভাব সবচেয়ে, অর্থাৎ পেটের খিদের জ্বালায় মানুষ কি না করতে পারে, অর্থাৎ মৃত্যুকে পায়ে ঠেলে দিতে পারে, অর্থাৎ মৃত্যুকে তারা ভয় পায় না। তো এরকমই কিছু ঘটেছিল যে দেখো, ঐতিহাসিক কালে আফ্রিকা থেকে বহু মানুষ ইউরোপ ও আমেরিকাতে পরিবর্তন ঘটে। বহু দেশে জাতিগত গৃহযুদ্ধ এবং প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের ফলে প্রায় 50 লক্ষ মানুষ আফ্রিকার অভ্যন্তরে পরিবর্তন ঘটে। এবার দেখো 3 নম্বর, ইথিওপিয়া সোমালিয়া যুদ্ধের ফলে 16 লক্ষ ইথিওপিয়া উদ্বাস্তু, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, উদ্বাস্তু সোমালিয়াতে গমন করে। ইথিওপিয়া গৃহযুদ্ধের পরে প্রায় 5 লক্ষাধিক উদ্বাস্তু সুদানে আশ্রয় নেয়। এইভাবে গোটা আফ্রিকা জুড়ে গৃহযুদ্ধ, খরা আর দুর্ভিক্ষের ফলে বা দুর্ভিক্ষের ফলে, হ্যাঁ, লিবিয়া, ওগান্ডা, রোয়ান্ডা, বুরুন্ডি, জিম্বাবুয়ে, নামিবিয়া, জাইরে থেকে বহু মানুষ দেশত্যাগী হয়ে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক উদ্বাস্তু রূপে উপস্থিত হয়েছে। 4 নম্বর দেখো, যে দক্ষিণ আফ্রিকার প্রজাতন্ত্র জিম্বাবুয়েতে খনি শ্রমিক রূপে বিপুল সংখ্যক স্বল্প স্থায়ী পরিবর্তন ঘটে। তাহলে দেখো, খনি গর্ভে কাজ করবে, খনি থেকে তেল তুলবে, সেই শ্রমিকগুলো নেই, সেখানেও কিন্তু পরিবর্তন ঘটেছে। তাদের পেটের তাগিদে জীবনকে বাজি রেখে তারা কিন্তু এই সমস্ত কাজ করেছে এবং এই কারণের ফলে কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার চলো দেখো, এই ওশেনিয়া আন্তর্জাতিক পরিবর্তনে দেখো, এখানে কিন্তু আমরা এইটুকুই পড়বো, অর্থাৎ ওশেনিয়া আন্তর্জাতিক পরিবর্তনের আগে পর্যন্ত এইটুকুই আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরে এখান থেকে কিন্তু 3 নম্বর পার্ট এখান থেকে শেয়ার করবো। দেখো, আস্তে আস্তে ছোট ছোট পার্ট শেয়ার করলে তোমাদের কিন্তু মনে থাকবে। আর এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে নেবে। তাহলে দেখো, আমি আজকে তোমাদের সামনে শেয়ার করবো, যে প্রশ্নগুলো আজকে শেয়ার করব সেই প্রশ্নগুলো আমি কিন্তু খাতাতে লিখে রেখেছি এবং খাতাতে লিখে রাখার দরুনই কিন্তু সেখান থেকে যে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে। আর স্ক্রিনশট তুলে নিলে কিন্তু পড়তে সুবিধা হবে। তাহলে আমি বলবো যে এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে নিলে কিন্তু পড়তে খুব সুবিধা হবে। এখান থেকে একটা সুন্দর করে স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে নিলে পড়তে একটু সুবিধা হবে। তাহলে দেখো, আমি এখানে পড়বো, পড়ার সাথে সাথে কিন্তু এখান থেকে উত্তরটাও বলে দেবো। উত্তরটা বলে দিলে তোমাদের কিন্তু সুবিধাই হবে। দেখো, প্রথম কোশ্চেনটা দেখো, যে পরিব্রাজনের প্রভাবে, অর্থাৎ প্রভাবগুলি লেখো। এই পরিব্রাজনের ফলে কি ঘটে, অর্থাৎ পরিব্রাজনের প্রভাবগুলি হলো, দেখো প্রভাবগুলি হলো সাংস্কৃতিক মেলবন্ধন, অর্থাৎ সাংস্কৃতিক দিক থেকে মানুষের মেলামেশা ঘটে। আবার দেখো, অর্থাৎ সাংস্কৃতিক ব্যাপনও ঘটে। আর 3 নম্বর, জনসংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে। 4 নম্বর দেখো, নতুন জনবসতি ও অর্থনৈতিক কার্যকলাপও পরিবর্তন ঘটে। অর্থাৎ এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় গেলে তাদের শিক্ষা সংস্কৃতির দিক থেকে পরিবর্তন আসবে, মেলবন্ধন ঘটবে, জনসংখ্যাদের হ্রাস বৃদ্ধি ঘটবে, নতুন জনবসতি ও অর্থনৈতিক কার্যকলাপগুলির পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই যে বুক কে ছিলেন, অর্থাৎ বুক কে ছিলেন, পরিবর্তন সম্পর্কে তিনি কি বলেছেন, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন এগুলো আসতেই পারে। তাহলে বুক একজন বিখ্যাত ভূগোলবিদ, তিনি এই পরিবর্তন সম্পর্কে বলেছেন যে এই পরিবর্তনের ফলে কি হচ্ছে না, পরিবর্তনের ফলে দেখো, পরিবর্তনের ফলে ভিন্ন
ধর্ম, ভাষা, রাজনীতি, সামরিক শাসনের প্রভাবে নতুন ও পুরনো সংস্কৃতির মিলন ঘটে। এটাকেই আমরা বলবো যে এই বইয়ের কথা, অর্থাৎ বইয়ের বক্তব্য। এবার চলে আসবো টিকা টাইপ একটা কোশ্চেন। দেখো, টিকা টাইপ কোশ্চেনের করতে ব্রেন ড্রেন বা ব্রেন গেইন কি, অর্থাৎ পাতা 180 পাতা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা পড়বেই। তারপরে দেখো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আর যেটা পড়বে। আর 4 নম্বর কোশ্চেন দেখো, বিশ্ব ইতিহাসে বৃহত্তম পরিবর্তন কত সালে ঘটেছিল? 1947 সালে। 5 নম্বর কোশ্চেন দেখো, 1951 সালে আদমশুমারিতে কতজন উদ্বাস্তু এদেশে এসেছে? প্রায় দেখো 47 লক্ষ পাকিস্তানি এবং 26 লক্ষ বাংলাদেশি ভারতে আসে। তারপরে কোশ্চেন দেখো, 1951 অর্থাৎ 1951 সালে আদমশুমারিতে কত লক্ষ মানুষ পাকিস্তানে চলে যায়? দেখো 72 লক্ষ মানুষ পাকিস্তানে, 72 লক্ষ ভারতীয় পাকিস্তানে চলে যাচ্ছে। 7 নম্বর কোশ্চেন দেখো, 1970 সালের রুশ বিপ্লবের ফলে কতজন রুশ ইউরোপে গমন করেন? প্রায় দেখো, প্রায় 10 লক্ষ 10 লক্ষ রুশ ইউরোপীয়, 10 লক্ষ রুশ ইউরোপীয় গমন করেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। 8 নম্বর কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেনটা কিন্তু একটুখানি এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিতে হবে, তারপরে কিন্তু আমি এটা শেয়ার করব। হ্যাঁ, স্ক্রিনশট তুলে নিলেই কিন্তু সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, একটা স্ক্রিনশট তুলে নাও, তোমরা কোশ্চেনগুলোর উত্তর পেয়ে যাবে। তারপরে দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন দেশে কত ধরনের পরিবর্তন ঘটেছে, কি কি? এর উত্তরটা কিন্তু এই পাতাতে আছে, এই পাতাতে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। স্ক্রিনশট তুলে, আর বেশি কোশ্চেন নেই এখানে, একটা কোশ্চেনই শেষ। দেখো এখান থেকে কিন্তু এটা তুলে নাও, তাহলে তুলে নিলেই কিন্তু এই কোশ্চেনগুলোর উত্তর তোমাদের হয়ে যাবে। দেখো 3 ধরনের পরিবর্তন ঘটে। 1 নম্বর দেখো, আইনগত পরিবর্তন, অর্থাৎ আইনগত দিক থেকে তাকে দেশের, হ্যাঁ, দেশ ছেড়ে যেতে হবে বা দেশে ফিরতে হবে, এটা এক ধরনের পরিবর্তন। অবৈধ অনুপ্রবেশ, দেখো এই অবৈধ অনুপ্রবেশটা কি? অবৈধভাবে, অর্থাৎ আইনগত বা আইনের বাইরে গিয়ে তারা অন্যায়ভাবে অন্য দেশে অনুপ্রবেশ ঘটে। 4 নম্বর দেখো, উদ্বাস্তু, অর্থাৎ খাদ্যের তাগিদে, প্রয়োজনের তাগিদে তারা, এই উদ্বাস্তুরা কিন্তু এক দেশ থেকে অন্য দেশে গমন করে। এটা কিন্তু 3টি ভাবেই হতে পারে। 10 নম্বর দেখো, কত সালে ইসরায়েলের উদ্ভব ঘটে? অর্থাৎ 1948 সালে ইসরায়েলের উদ্ভব ঘটে। 9 নম্বর গেল। 10 নম্বর দেখো, ইথিওপিয়া সোমালিয়ার যুদ্ধে কত সালে কত লক্ষ লোক মারা যায়? দেখো দেখো, প্রায় 8.5 লক্ষ লোক মারা যায়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই। আর এই প্রশ্নগুলো যদি তোমরা একটু ঠিকঠাকভাবে পড়ো, তাহলে কিন্তু আমার মনে হয় না যে কোনো রকম অসুবিধা তোমাদের হবে। তোমরা কিন্তু এটা দেখে নেবে, তার স্ক্রিনশট তুলে নিয়েছি, স্ক্রিনশট তুলে নাও, তাহলে কিন্তু তোমরা সাকসেস পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আমার যারা সাবস্ক্রাইবার আছো, তারা তো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে? বন্ধুরা কিন্তু এই কোর্সের সম্পর্কে জানতে পারবে, তারাও কিন্তু উৎসাহিত হবে এবং তারাও রেজাল্ট ভালো করবে। তো আমি চাই যে সকলের রেজাল্টটা ভালো হোক। এই জন্যই কিন্তু আমরা এত তোমাদের সঙ্গে লেগে থাকি, অর্থাৎ তোমাদের পাশে দাঁড়িয়ে থাকি। কিভাবে না, যত রকমভাবে, অর্থাৎ যত রকমভাবে তোমাদের হেল্প করা যায়। তাহলে তোমরা শেয়ার করে দেবে। আর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।